নমস্কার, গল্পকথাবৃত্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জানাবেন আপনাদের আজকের পর্ব কেমন লাগলো। আজকে শুরু করছি এই উপন্যাসের ত্রয়োদশতম পর্ব। বড় রাস্তা থেকে বাড়ি ফিরে সোজা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল বিনয়। রাগে তার মাথায় আগুন ধরে গেছে ঠিকই, তবে তার চেয়ে অনেক বেশি অবাক হয়েছে সে। তার ভালো একটা চাকরির জন্য শিশিরের এত আগ্রহের তো একটাই উদ্দেশ্য, প্রথমে তাকে দাঁড় করিয়ে দেবেন, ভবিষ্যৎ সুরক্ষিত করার পর ঝুমার সঙ্গে বিয়ের কথা পারবেন। এর পেছনে নিশ্চয়ই ঝুমার জোরালো চাপ রয়েছে। সে কী ধরনের মেয়ে বিনয়ের চেয়ে আর কি ভালো জানে। ঝুমা যা চায় পৃথিবীর সব বাধা চুরমার করে তা আদায় করে নেবার শক্তি তার আছে। হয়তো শিশিরকে তার ইচ্ছার কথা সরাসরি বলেনি, হাজার হোক তিনি বাবা, হয়তো স্মৃতিরেখা কিংবা সুনীতিকে বলেছে, তারা জানিয়েছে শিশিরকে। আনন্দদের সঙ্গে নিখুঁত পরিকল্পনা ছকে তিনি ছুটে এসেছেন টালিগঞ্জে। খানমঞ্জিল সারানোর ব্যবস্থা করা নিশ্চয়ই একটা কারণ, কিন্তু সেটা তো বংশী সিংকে চিঠি লিখে পাঠিয়ে দিলেই চলত। আসল কারণটা হলো আপাতত লোভনীয় চাকরির টোপ নাকের সামনে ঝুলিয়ে বিনয়কে মুঠোয় পুড়ে ফেলা। টোপটা গিললেই রূপকথার সেই গল্পের মতো ইহার পর ইহারা সুখে স্বচ্ছন্দে ঘর সংসার করিতে লাগিল। গোছের পরম রমণীয় একটা পরিসমাপ্তির দিকে তাকে টেনে নিয়ে যাবেন শিশিররা। কিন্তু এরা ভেবেছে কি, পৃথিবী নামে গ্রহে ঝিনুক নামে যে একটি মেয়ে ছিল, মাত্র মাসখানেক হলো সে নিরুদ্দেশ হয়েছে, সেটা কি এদের স্মৃতি থেকে একেবারেই মুছে গেছে? ঝিনুকের নামটা কারোর মুখে একবারও তো শোনা গেল না। সবাই ভুললেও বিনয় কিন্তু তাকে মুহূর্তের জন্য ভোলেনি। সে মিশে আছে তার শ্বাসবায়ুতে, আছে তার রক্তে মাংসে, তার হাড় মজ্জায়। কতভাবে যে মেয়েটা তাকে জড়িয়ে রয়েছে একমাত্র সেই জানে। বিনয়ের বদ্ধমূল বিশ্বাস, নিরুদ্দেশ হয়ে গেলেও কোথাও না কোথাও সে বেঁচে আছে। শুধু তাই নয়, একদিন না একদিন তার সঙ্গে দেখাও হয়ে যাবে। কেন এমনটা মনে হয় যুক্তি দিয়ে বিনয় বোঝাতে পারবে না। বিশ্বাস বিশ্বাসী। সবচেয়ে যেটা আশ্চর্যের ব্যাপার তা হলো সুধা আর হিরণের আচরণ। হেমনলিনী যখন ঘাড় ধাক্কা দিয়ে ঝিনুকে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন, সুধারাই অফুরান মমতায় তাকে কাছে টেনে নিয়েছিল, আগলে আগলে রেখেছিল দুহাত দিয়ে। অথচ শিশির কী কারণে এই বাড়িতে এসেছিলেন সব জেনেও ওরা কেউ আপত্তি করেনি। বরং মনে হয়েছে শিশিরের কথায় ওদের যথেষ্ট সায় রয়েছে। এটা ঠিক, প্রায় সারাদিন প্রচুর কথাবার্তা হয়েছে, অবিরল হাসি ঠাট্টা, কিন্তু ঝুমার নাম একবারও কারোর মুখে শোনা যায়নি। কিন্তু শিশির যখন চাকরির ব্যাপারটা টেনে আনলেন, তখন থেকেই তার অস্তিত্ব টের পাওয়া যাচ্ছিল। তাকে চোখে দেখা যাচ্ছিল না ঠিকই, কিন্তু সে ছিল, প্রবলভাবেই ছিল। তারই জন্য চাকরির সোনালি সুতোর ফাঁসে বিনয়কে আষ্টে পৃষ্ঠে জড়াতে চান শিশির। তা বুঝেও একটি বার ঝিনুকের কথা মনে পড়ল না সুধাদের? সুধারা কি জানে না ঝিনুকের জন্য দিনের পর দিন, বছরের পর বছর, এমনকি শত আলোকবর্ষ সে অপেক্ষা করে থাকবে? ঘরের জানালাগুলো বন্ধ, সামনের দিকে দরজার একটা পাল্লায় সামান্য খোলা, গলা পর্যন্ত ভারী লেপ টেনে সেই ফাঁক দিয়ে বাইরেই তাকিয়ে আছে বিনয় অন্যমনস্কর মতো। দিনের শেষে আলোটুকু আরও মলিন হয়ে গেছে, কুয়াশা গাঢ় হতে শুরু করেছে। রাস্তায় মিউনিসিপ্যালিটির টিমটিমে বাতিগুলো এর মধ্যেই জ্বলে উঠেছে। সামান্য ম্যারমেরে আলো ছাড়া সেগুলোর কাছ থেকে আর কিছু পাওয়ার আশা নেই। যতদূর নজর যায় সেই ট্রাম রাস্তা অবধি সবই ঘোলাটে, ঝাপসা। এখনও ভালো করে সন্ধে নামেনি, তবু চারপাশ ঠান্ডায় কেমন যেন কুঁকড়ে যাচ্ছে। এই সময় ঘরে ঢুকল সুধা। ভেতরটা বাইরের থেকে অনেক বেশি অন্ধকার। সে সুইচ টিপতেই সারা ঘর আলোয় ভরে গেল। অসময়ে বিনয়কে লেপ ঢাকা দিয়ে শুয়ে থাকতে দেখে সে যতটা অবাক, তার চেয়ে অনেক বেশি চিন্তিত। উদ্বিগ্ন সুরে জিজ্ঞেস করল, কিরে, এই সময় শুয়ে আছিস যে? বিনয় উত্তর দিল না। সুধা আপাতত আর কিছু বলল না। সন্ধেবেলায় ঘরে ঘরে ধূপ জ্বালানো তার দৈনন্দিন কর্মসূচির মধ্যে পড়ে। সংসারের কোনো কাজই সে হেলাফেলা করে সারে না।
সুধা গঙ্গা জলে হাত ধুয়ে বাক্স থেকে 4টে ধূপকাঠি বার করে দেশলাই দিয়ে ধরিয়ে নিচের ছুচালো অংশগুলো ধূপদানির সরু সরু ফুটোয় গুঁজে দিল। জ্বলন্ত ধূপকাঠি থেকে ধোঁয়া বেরিয়ে তার সুগন্ধ ছড়িয়ে দিতে লাগলো চারিদিকে। এবার সুধা চলে এলো ভাইয়ের কাছে। অনেকখানি ঝুঁকে বলল, কিরে, শরীর খারাপ লাগছে? আবার কি জ্বরটা এলো? না। কথাটা বুঝিবা বিশ্বাস হলো না সুধার। ভাইয়ের পাশে বসে তার কপালে, গালে, গলায় হাত দিয়ে পরখ করে নিল। উৎকণ্ঠার কারণ নেই। নিশ্চিন্ত হয়ে সুধা বলল, গা তো বেশ ঠান্ডাই আছে, তাই ভর সন্ধেবেলায় শুয়ে আছিস কেন? ওঠ, উমার চা হয়ে গেছে। দাদু আর তোর হিরণদা বাইরের ঘরে তোর জন্য অপেক্ষা করছে। চল, চা খাবি, চল। এসবের মানে কি? হ্যাঁ? এক ঝটকায় গা থেকে লেপটা সরিয়ে দিয়ে বিনয় উঠে বসল। বিনয় ছেলেবেলায় একটু আধটু দুষ্টুমি করত ঠিকই, সুধার সঙ্গে সারাক্ষণ তুমুল যুদ্ধ লেগেই থাকত, কিন্তু বড় হবার সঙ্গে সঙ্গে সে শান্ত হয়ে গিয়েছিল। তাকে এমন উগ্র মেজাজে দেখে সুধা একটু হকচকিয়ে গেল। কি হয়েছে তোর? আমার চাকরির জন্য শিশিরবাবু কেন এত উঠে পড়ে লেগেছেন তাকে আমি বুঝতে পারিনি, আর তোরাও তা জানিস। মানে? মানে? ঝিনুক বলে যে একটা মেয়ে ছিল, তার কথা একবারও তোদের মনে পড়ল না। ওকে সুস্থ করে তুলতে, ওর মন থেকে ভয়, সংকোচ, লজ্জা ঘুচিয়ে দিতে কি না করেছিস তোরা। আর এই অল্প কটা দিনের মধ্যে ঝিনুকের সঙ্গে আমার সম্পর্কটা তোরা কি জানিস না? সুধা সুনীতি বা জগৎ সংসারের আর কারোর কাছেই এত সোজাসুজি এমন স্পষ্ট করে আগে কখনো ঝিনুকের সঙ্গে তার সম্পর্কের কথা বলেনি বিনয়। প্রয়োজনও হয়নি। আত্মীয় পরিজন থেকে শুরু করে চেনা জানা সবাই জানত ঝিনুক তার জীবনের কত বিশাল একটা অংশ জুড়ে রয়েছে। সুধার উত্তর শোনার আগেই বিনয় ফের বলে উঠল, তোরা যা মতলব করেছিস তা কখনোই হবে না। দেখ, শিশিরদার অনেকদিন ধরেই হয়তো ইচ্ছা ছিল যে ঝুমার সঙ্গে তোর বিয়ে হোক। আমি সেটা জানতে পেরেছি এই সেদিন। ঝিনুক থাকলে নিশ্চয়ই ওরা এই ব্যাপারে এগোতো না, কিন্তু কত তো খোঁজাখুঁজি করা হলো বল। এতদিনেও তো মেয়েটার হদিশ পাওয়া গেল না। নিজের থেকে যে হারিয়ে যায় তার কি সন্ধান মেলে? তাই শিশিরদা আর স্মৃতিরেখাদি যখন আনন্দদা আর দিদিকে তোর চাকরি আর ঝুমার সঙ্গে বিয়ের কথা বলল, আনন্দদারা সঙ্গে সঙ্গেই আমাদের জানিয়েছে। আমরাও তো অনেক ভেবে দেখলাম যে এরকম ছন্ন ছাড়ার মতন বাকি জীবন তো কাটিয়ে দিবি, তা তো হয় না। তাছাড়া এক্সচেঞ্জ করে খান মঞ্জিলের মতন অত বড় একখানা বাড়ি যখন পাওয়া গেছে, 1 তলা 2 তলা 3 তলা মিলিয়ে কতই তো ঘর। তোর বিয়ে হলে আমরা সবাই একসঙ্গে ওখানে থাকবো, বাড়ি জমজমাট হয়ে উঠবে। বিনয় থ হয়ে যায়। তাকে নিয়ে সুধারা এমন সুদূর প্রসারী একটা পরিকল্পনা যে করেছে আগে ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি। চকিতে মনে পড়ে গেল আজই দুপুরে তাকে আলাদাভাবে খান মঞ্জিলের দোতলায় পূব দক্ষিণ খোলা প্রশস্ত ঘরখানায় টেনে নিয়ে গিয়েছিল হিরণ। অসহ্য রাগে ব্রহ্মরন্ধ্র জ্বলে যাচ্ছিল বিনয়ের, কিন্তু নিজেকে এবার আর ফেটে পড়তে দিল না। খুব ঠান্ডা গলায় সে বলল, ছোটদি, একটা কথা তোকে আমি স্পষ্ট করেই বলছি। কি রে? শিশিরবাবু যে চাকরির কথা বলেছেন আমি সেটা কিছুতেই নেব না। এত ভালো চাকরি তুই নিবি না? না, কিছুতেই না। তুই বা হিরণদা ভদ্রলোককে আমার কথাটা জানিয়ে দিস। শিশিরদা আমাদের চেয়ে বয়সে কত বড়, গুরুজন, নিজে বাড়িতে এসে বলে গেছেন। হুট করে তাকে কি এরকম না করে দেওয়া যায়? ভীষণ অপমানিত বোধ করবেন। ঠিক আছে, তোদের কিছু করতে হবে না, যা করার আমিই করব। দেখিস বিনু, এমন কিছু করিস না যাতে আমাদের সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। হাজার হোক ওরা রাজদিয়ার লোক, দিদির দিক থেকেও ঘনিষ্ঠ কুটুম। চিন্তা করিস না, তোদের সম্পর্ক নষ্ট হবে না। ঠিক আছে, এবার চল। চা করে বাইরের ঘরে রেখে এসেছি, বোধহয় এতক্ষণে জুড়িয়ে গেল। শীত পড়তেই এই বাড়িতে দুপুরের পর 2 বার করে চা হচ্ছে, একবার বিকেলে, একবার সন্ধ্যের পরপর। আনন্দরা থাকতে বিকেলের চা খাওয়া হয়ে গিয়েছিল, এখন দ্বিতীয় প্রস্থ। খাট থেকে দুজনেই নেমে পড়ে। আলনা থেকে একটা চাদর নামিয়ে সারা শরীরে জড়িয়ে নেয় বিনু। বাইরের ঘরে এসে দেখা গেল দারিক দত্ত কান ঢাকা উলের টুপি আর গায়ে শাল চাপিয়ে গুটিসুটি হয়ে বসে আছেন। শীতকালটা বুড়ো মানুষদের ভীষণ কাবু করে ফেলে। দারিক দত্তর মুখোমুখি বসেছিল হিরণ।
তার পরনে ঘরে পরার পোশাক, পাজামা শার্টের ওপর ফুলহাতা গরম সোয়েটার। মাঝখানে সেন্টার টেবিলটায় কাঠের ট্রেতে 4 কাপ চা, যাতে ঠান্ডা না হয়ে যায় তাই সেগুলোর ওপর প্লেট ঢাকা দেওয়া হয়েছে। আর আছে মস্ত একটা প্লেটে বোঝাই করা বেকারির বিস্কিট। সেগুলো এমনই কড়কড়ে যে দারিক দত্তর পক্ষে বাঁধানো দাঁত দিয়েও চিবানো শক্ত, তাই তার জন্য থিন অ্যারারুট বিস্কুটও রয়েছে খানকত। বিনয় নিঃশব্দে হিরণের পাশে বসে পড়ে। সুধা বসল দারিক দত্তর কাছাকাছি একটা চেয়ারে। দারিক দত্ত বললেন, বিনু, এতক্ষণ কি করছিলি? আমরা তোর জন্য বসে আছি। তার জন্য বুড়ো মানুষটিরও এখনো চা খাওয়া হয়নি। হিরণও হাত গুটিয়ে বসে আছে। বিনয় একটু লজ্জাই পেল। কিছু একটা কৈফিয়ত দিতে যাচ্ছিল, তার আগেই সুধা বলে উঠল, কাল জ্বর হয়েছিল তো, তার ওপর দুপুর অবধি খুব ছোটাছুটি গেছে, ওর শরীরটা ভালো নেই, তাই শুয়েছিল। নাও নাও, এবার সবাই চা খাও বলে দারিক দত্ত একটা কাপ এবং থিন বিস্কুট তুলে বিস্কুটটা চায়ে ভিজিয়ে নরম করে খেতে লাগলেন। বিনাওরাও হাতে হাতে কাপ তুলে নিয়েছিল, কিন্তু চা প্রায় ঠান্ডাই হয়ে এসেছে। হিরণ সুধাকে বলল, ধুর, জুত হচ্ছে না। শীতকালে আগুন আগুন চা না হলে চলে? উমাকে বলো তো আর 1 কাপ চা করে আনতে। এখনও তো হাতের কাপটা শেষ হয়নি, ঘণ্টাখানেক পর চায়ের জল চড়াতে বলবো আবার। ঠিক আছে, যখন হোক পেলেই হলো। সুধার শঙ্কা আর দুশ্চিন্তা ধীরে ধীরে কেটে যেতে থাকে। না, ওবেলার মতন খান মঞ্জিল, বিনয়ের চাকরি, এইসব নিয়ে কেউ একটা শব্দ মুখ থেকে বার করল না। বরং এবছরের শীত নিয়ে আলোচনাটা একই বৃত্তে পাক খেতে লাগল। অল ইন্ডিয়া রেডিও নিউজে জানিয়েছে, খবরের কাগজেও বেরিয়েছে, এমন শীত নাকি কলকাতায় গত 10 বছরের মধ্যেও পড়েনি। দারিক দত্ত বললেন, তোমাদের তো গরম রক্ত, ঠান্ডা সহ্য করার শক্তি আছে। আবার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। রাতে লেপ তোষকের ভেতর হিহি করে কাঁপি, মনে হয় বরফের মধ্যেই শুয়ে আছি। ওহ, আর ঠান্ডা পড়লে বাঁচব না। কি বাজে কথা বলছেন দাদু? কলকাতা শহরে 100 বছরের বেশি কত লোক বেঁচে আছে জানেন? তারা এক্সট্রাঅর্ডিনারি, ভগবানের বরে অক্ষয় পরমায়ু নিয়ে জন্মেছে। এই ধরনের লঘু চালের কথাবার্তা যখন চলছে, আচমকা বাইরের থেকে যুগলের উঁচু গলার ডাক ভেসে এলো, ছোটো দিদি, জামাইবাবু, ছোটবাবু, তাড়াতাড়ি দুয়ার খোলেন, একেবারে কালাইয়া গেলাম। যখনই সে আসে 10 দিগন্ত কাঁপিয়ে হাঁক পারে। সবাই অবাক। মাত্র একবার ছাড়া আগে আর কখনো যুগল সন্ধ্যের পর এই বাড়িতে আসেনি। আজ হঠাৎ কি এমন ঘটতে পারে যে তাকে এই সময় আসতে হলো? ওদিকে যুগলের হাঁকাহাঁকি চলছে। সুধা আর বসে থাকল না, তড়িৎ পায়ে উঠে বাইরের ঘরের দরজার কাছে গিয়ে উঁচু গলায় উমাকে ডেকে নিচে পাঠিয়ে দিল। তারপর ফিরে এসে নিজের চেয়ারটিতে বসে পড়ল। একটু পরেই উমার সঙ্গে সিঁড়ি ভেঙে ওপরে উঠে বাইরের ঘরে চলে এলো যুগল। উমা অবশ্য দোতলার ভেতর দিকে গেল না, দরজার কাছেই দাঁড়িয়ে রইল। যুগল এসেছে, সুধা যদি তার জন্য কিছু এনে দিতে বলে কিংবা অন্য কোনো দরকার হয় সেই কারণে তার অপেক্ষা করা। যুগলের পোশাক আশাক দেখার মতো, মাথা এবং গলা কমফোর্টারে ঢাকা, পরনে পাজামা আর হাফ শার্টের ওপর পোকায় কাটা সোয়েটার, তার ওপর চাদর। আষ্টে পৃষ্ঠে এত গরম জামা কাপড় পেঁচানো সত্ত্বেও সে ভীষণ কাঁপছিল। মেঝের ওপর থেবড়ে বসে পড়তে পড়তে বলল, আই জব্বর টালকি। উমা, যুগলের জন্য আগে মোটা আসন দিয়ে যেত। হুদা আসনে মানাইব না, জিভ্ভায় সেকা লাগে, বড় গেলাস ভইরা এমন চা কইরা দিতে কন উমা বুইন রে। যুগল কি বলেছে শুনলি তো? সবার জন্য চা আর যুগলের জন্য চায়ের সঙ্গে কিছু খাবারও আনিস। উমার দাঁড়ালো না। যুগল বলল, ছোট দিদি, আজ রাইতে আপনাকে এইখানে থাহুম, রান্ধন কি হইয়া গেছে? কেন বলতো? তাইলে আমার লেগা চাউরগা চাউল লইয়েন। ওবেলের প্রচুর ডাল, ভাত, মাছ, মাংস, তরকারি বেঁচে গেছে। শীতকালে এত তাড়াতাড়ি রান্নার জিনিস নষ্ট হয় না, সেগুলো গরম করে নিলেই চলবে। যুগল একা কেন, আরও 5 জন এলেও নতুন করে ভাতটা চাপাতে হতো না। সুধা বলল, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, কাল দুপুরে এইখানে খাইয়া জামুকিলাম। ঠিক আছে। পৃথিবীতে এমন 2-4টে মানুষ আছে
যাদের দেখলে মন ভালো হয়ে যায়। যুগল তাদেরই একজন। কিছুক্ষণ আগেও যে ক্রোধ, ক্ষোভ এবং উত্তেজনা বিনয়ের মস্তিষ্কে টকবক করে ফুটছিল, এখন সেসব অনেকটাই জুড়িয়ে গেছে। সে জিজ্ঞেস করল, এই রাত্রিবেলা হঠাৎ কোত্থেকে এলে? আইসি কি অহন? এই দুপুরে মুকুন্দাপুর থেকে বাইর হয়েছিলাম। কেন, কলকাতায় কিছু দরকার ছিল? কলকাতা ছাড়া বাসনের পথ আছে নাকি? আশু দত্তর কথা মনে পড়ে গেল বিনয়ের। ব্যস্তভাবে সে জিজ্ঞেস করল, আশু স্যার কেমন আছেন? তেনিও তো আমার লগে আইসেন। তা এখানে নিয়ে এলে না কেন? সমস্ত দিন দুইজনে গভর্নমেন্টের অফিসে ঘোরাঘুরি করছি। মাস্টারমশাই বুড়া মানুষ তো, হয়রান হইয়া পড়ছিলেন। কইলেন আমারে সন্তোষের বাসায় দিয়া আয়। কালীঘাটে ওনার মাওসাত ভাইয়ের বাসায় রাইখা আপনি গো এইখানে চইলাইছি। সন্তোষ বাবুরা তেনাগো বাড়িতে থাকতে কইছিল, কিন্তু ওইখানে তো জাগা কম, উনাগো অসুবিধা হইতো। এই লেগা আপনাগো কাছে চইলা আইলাম। মাস্টারমশাই জানাইতে কইছেন পরে যেই দিন কলকাতায় আইবেন আপনার লগে দেখা করবেন। সময় সুযোগ কইরা আপনারা মুকুন্দপুরে যাইতেও কইছেন। স্যার, ঈশ্বর গাঙ্গুলি স্ট্রিটে এসেছেন, এত কাছে, আবার নিজেরই তো একবার দেখা করা দরকার। কিন্তু আজকে আর শরীরটা ভালো নেই। কাল সকালে গিয়ে যে দেখা করব তাও তো হবে না। অফিসের দরকারি কাজে ভোর হতেই আমার বেরিয়ে পড়তে হবে। এখন মাসখানেক ভীষণ ব্যস্ত থাকব। পরে একদিন ছুটির দিন দেখে মুকুন্দপুরে চলে যাব। তা গভর্নমেন্ট অফিসের কথা বলছিলে যে, কি হয়েছে? সেইখানে এসেছিলে কেন? যুগল বিপুল উৎসাহে তরবর করে আগের ঘটনা পরে, পরের ঘটনা আগে, সব জড়িয়ে মড়িয়ে এলোমেলোভাবে যা বলল তা গুছিয়ে নিলে এই রকম দাঁড়ায়, তাদের কলোনিতে স্কুলের জন্য আপাতত মস্ত একখানা ঘর তৈরির কাজ শুরু হয়ে গেছে। এই নিয়ে ওখানে প্রচণ্ড উদ্দীপনা। মুকুন্দপুরবাসীরা ছেলে মেয়েদের পড়াশোনার জন্য উদ্গ্রীব হয়ে আছে। কিন্তু শুধু উদ্দীপনা থাকলেই তো হয় না। যুগলরা না হয় ঘর বানিয়ে দিলেও সেটাই তো সব নয়। স্কুল চালাতে গেলে বহু কিছু দরকার। আশু দত্তর যথেষ্ট বয়স হয়েছে, তার একার পক্ষে কলোনির এতগুলো বাচ্চাকে মুখে ফেনা তুলে কতকাল পড়ানো সম্ভব? সেজন্য এখনই আর একজন টিচার না নিলেই নয়। কিন্তু নিলেই তো হলো না, তাকে পয়সা করিও দিতে হবে। ছেলে মেয়েদের বইপত্র, খাতা পেন্সিল চাই। রাজদিয়া হাই স্কুলে আশু দত্তর একজন প্রাক্তন ছাত্র এখন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরে মস্ত বড় মাপের অফিসার। তার কাছে গেলে মুকুন্দপুর স্কুলের সব সমস্যা সুরাহা হয়ে যাবে, সরকারি অনুমোদনও পাওয়া যাবে। যুগল বলতে লাগলো, মাস্টারমশাই তেনি ছাত্রর কথা জানতেন, ঠিক কইরা রাখছিলেন স্কুলের ঘরখানা বানাই না হইলে ছাত্রর লগে দেখা করবেন। এই মতো আইস মাস্টারমশাই আমারে টানতে টানতে ডালাহুসিতে একখান বাড়িত লইয়া আইলেন। 3 তলা বাড়ি, কোনহানে আগা কোনহানে শেষ ঠাউর পাই না। কাতার দিয়ে ঘরের পর ঘর, সম্মুখের দিকে চওড়া বারান্দা। ওই এরে ওরে জিগাইয়া 1 তলা 2 তলা 3 তলা ঘুইরা যখন এই অফিসারে বাইর কইলাম, মাজা বেইকা গেছে। আমারই যদি এই অবস্থা হয়, মাস্টারমশাই কি হাল হইছে বুঝা দেখেন। একটানা কথা বলে যুগল হাঁপিয়ে পড়ল। খানিকক্ষণ দম নিয়ে ফের শুরু করল, অফিসারের নাম শিবনাথ সেনগুপ্ত। পাউথিকা মাথা চুলতরি পুরা সাহেব। এত বড় অফিসার কিন্তু মাটির মানুষ। পুরানা মাস্টারমশাইরে ভুলে নাই। মেলা বছর পর আশু দত্তরে দেখা প্রথমে 28 হইয়া গেল। এরপর তেনার পায়ে মাথা রাইখা সেবা দিল। এরপর মাস্টারমশাইয়ের গদিওয়ালা লম্বা স্যারে ধইরা ধইরা নিয়ে বহাইল। চা আইলো, বড় বড় সন্দেশ আইলো, রসগোল্লা আইলো। তরিচুত কইরা খাওয়ানোর পর মাস্টারমশাইয়ের মুখে আমাকে স্কুলের কথা মন দিয়ে শুনলেন। তারপর হবল হইন না তিনি ভরসা দিয়া কইলেন, কোনো চিন্তা নাই, আমাকে কুলনি স্কুলের লইগা যত টাকা দরকার সরকার থেকে পাওন যাইব। অহন আমরা নিশ্চিন্ত। মাস্টারমশাইরা জোর কইরা কুলনিতে ধইরা নিয়ে গেছিলাম, নাইলে স্কুলটা তো করতেই পারতাম না। আমাকে পোলাপান গুলানোর মাইনুষ হইত না। এই সময় দারিক দত্ত বললেন, এই কত বছর আগে ঢাকা থেকে MA পাশ করার পর এমনাথ আর মোতাহার হোসেনের সঙ্গে আশু রাজদিয়া স্কুল বসিয়েছিল। এই বয়সে কলোনিতে গিয়ে আবার বসাচ্ছে। বিয়ে শাদি করে সংসার তো করলো না, সারাটা জীবন স্কুল আর ছাত্রই করে গেল। এমন মানুষ হয় না। একধারে বসে শুনে যাচ্ছিল বিনয়। চকিতে একজনের কথা মনে পড়ে গেল, রামরতন গাঙ্গুলি। তিনিও আশু দত্তের মতন পূর্ব বাংলার নগণ্য এক গ্রামে স্কুল বসিয়েছিলেন।
হঠাৎই মনে পড়ল রামরতনের স্ত্রী বাসন্তী, ছায়া, মায়া তাদেরকে একটি নিদারুণ খবর দেবার ছিল। নিত্যদাস জানিয়ে গিয়েছিল জামতলির নাসের আলী তাদের দেশের বিষয় আশয় বিক্রির ব্যবস্থা করতে গিয়ে খুন হয়ে গেছেন। যত তাড়াতাড়ি সম্ভব ওদের সঙ্গে দেখা করতেই হবে। এদিকে যুগল বলছিল, আইজ পুরা কাম হয় নাই। হ্যাঁ, অফিসার কাইল দুপুরে 2টার সময় ফির যাইতে কইছেন। আশু মাস্টার মশাইরে অনেকগুলার সরকারি সোতায় সই মই করতে হইব। এরপর আমরা মুকুন্দপুর চইলে যাবো। স্যারের মা তো সন্তোষবাবুদের কাছেই ছিলেন। অহনও আছেন। সন্তোষবাবুরা তেনারে খুব যত্ন করেন। আচ্ছা, স্যার কি এর মধ্যে তাকে মুকুন্দপুর নিয়ে যাবেন? না না, বিলের কিনারে আমাকে কুলনি, জব্বর টালকি। কলকাতা থেকে 5-7 গুণ বেশি। এই সময় বুড়া মানুষরে নিয়ে গেলে বাঁচব না। শীতকালটা কাটুক, ফাগুন মাস পড়ুক, রোদের তাপ বাড়ুক, তখন উনি যাইবেন। মাঝখানে বেশ কয়েকদিন আমার মুকুন্দপুরে যাওয়া হয়নি। এর ভেতর নতুন কোনো রিফিউজি সেখানে গেছে নাকি যুগল? গেছে 20-25 খান ফ্যামিলি। শিয়ালদর স্টেশন থেকে আমি তাগো লইয়া গেছি। এরা সব কোন জেলার লোক? কোন জেলার আবার? ঢাকা, বিক্রমপুরের। আমাগো রাইস দিয়া সাইড পাশের গ্রাম গুয়াখোলা, গিরিগুঞ্জ, ডাকাইতাপাড়া তাগো ভিটামাটি আসিল। অর্থাৎ মুকুন্দপুর জবরদখল কলোনিতে পূর্ব বাংলায় ফেলে আসা প্রিয় ভূখণ্ডটিকে নতুন করে গড়ে তোলার কাজ হাজার ব্যস্ততার মধ্যেও পুরো দমে চালিয়ে যাচ্ছে যুগল। যুগল ফের বলল, মুকুন্দপুরে গেলেই দেখতে পাইবে নয়া মানুষগুলো না আপনার অচেনা নয়। দেশে থাকতে তাগো দেখছেন আপনি। কথায় কথায় রাত বাড়ে। শীতে শহর ক্রমশ নিঝুম ও অসাড় হয়ে যেতে থাকে। দূরের বড় রাস্তা থেকে কচি 2-1টা ট্রাম, বাস কি ঘোড়ার গাড়ির ছুটে চলার আওয়াজ ভেসে আসে। এদিকে সুধা চঞ্চল হয়ে উঠেছে। কাল 9টার ভেতর হিরণের অফিসের ভাত দিতে হবে। বিনয়ও বলে রেখেছে কাল সকাল সকাল বেরিয়ে পড়বে। তার জন্য তো বটেই যুগল এসেছে, বাড়ির অন্য লোকজন রয়েছে। এদের সবার জন্য জল খাবার করতে হবে। খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়া দরকার। সুধার আর বসে থাকার উপায় নেই। সে উঠে পড়ে, বলে, অনেক রাত হয়েছে, আর গল্প নয়। উমা আর আমি খাবার গরম করে 10 মিনিটের ভেতর তোমাদের ডাকছি। হাত মুখ ধুয়ে নাও। বলেই সে রান্নাঘরের দিকে চলে যায়। খাবার পালা চুকতে চুকতে রাত 10টা বেজে গেল। যুগল আজকে থাকবে, তার জন্য বাইরের ঘরে বিছানা পেতে দিল উমা। নতুন ভারতের চিফ রিপোর্টার প্রসাদ লাহিড়ীর সঙ্গে শান্তিনিবাস মেসে যেদিন বিনয় দেখা করতে যায়, সেদিন তিনি রিফিউজি ক্যাম্প আর জবরদখল কলোনির লম্বা একটা লিস্ট তাকে দিয়েছিলেন। সেই তালিকার ভিতর থেকে সোনার বাংলা উদ্বাস্তু পল্লীটাই বেছে রেখেছিল বিনয়। নামটা তার খুব ভালো লেগেছে। দেশ থেকে উৎখাত হওয়ার পর হাজার কষ্টেও এই কলোনির বাসিন্দাদের মন থেকে সোনার বাংলা মুছে যায়নি। যুগলের মতন তেমনই একটি কলোনি বঙ্গদেশ সীমান্তের এপারে তারাও বুঝিবা গড়ে তুলতে চায়। বিনয় ঠিক করে রেখেছে প্রসাদ যে অ্যাসাইনমেন্ট দিয়েছেন সোনার বাংলা উদ্বাস্তু পল্লী দিয়েই সেটা শুরু করবে। ভেবেছিল ঘুম থেকে উঠেই ভোর ভোর বেরিয়ে পড়বে, কিন্তু ঘুম ভাঙতে দেরি হলো। ধর্মর করে বিছানা থেকে বাইরে আসতেই বিনয়ের চোখে পড়ল 2 জন ছাড়া সারা বাড়ি জেগে গেছে। দারিক দত্তর যথেষ্ট বয়স হয়েছে, আর সরস্বতী সুস্থ হয়ে উঠলে এখনও বেশ দুর্বল। ওরা বেশ বেলা করেই ঘুম থেকে ওঠেন। রান্নাঘরে এর মধ্যেই ব্যস্ততা শুরু হয়ে গেছে। একই সঙ্গে চলছে রান্নাবান্না এবং জলখাবার তৈরির তোড়জোড়। সুধা আর উমার হাত চলছে নিপুণ যন্ত্রের মতো। কুটনো কোটা, চাল ধোয়া, জলখাবারের জন্য ময়দা মেখে লুচি বেলা, কাজ কি একটা দুটো? 20 হাতে দুজনে তা সামলাচ্ছে। সুধাকে 1 ডেচকি গরম জল করে চান ঘরে পাঠিয়ে দিতে বলে বিনয় শেভ করে মুখ ধুয়ে নিল। তার মধ্যেই গরম জল পৌঁছে গেল। তাড়াতাড়ি স্নান সেরে পোশাক পাল্টে সে সোজা চলে এলো বাইরের ঘরে। সেখানে খবরের কাগজে চোখ বুলোতে বুলোতে যুগলের সঙ্গে কথা বলছিল হিরণ। বিনয়ের দিকে তাকিয়ে বলল, বেরোবার জন্য একেবারে রেডি দেখছি। হ্যাঁ। প্রায় সঙ্গে সঙ্গে সুধা আর উমা বিনয় এবং যুগলের জন্য থালা বোঝাই করে লুচি তরকারি আর চা নিয়ে এলো। হিরণের জন্য অবশ্য শুধুই চা আর 1খানা বিস্কুট। ছুটির দিন বাদে সকালে চা বিস্কুট ছাড়া সে আর কিছু খায় না। সুধা বিনয়কে জিজ্ঞেস করল, এখন তো বেরোচ্ছিস, কখন ফিরবি? ঠিক বুঝতে পারছি না, দেরি হলে সোজা অফিসে চলে যাব। আর দুপুরে খাবি কোথায়? অফিসের কাছে নিশ্চয়ই হোটেল আছে, সেখানেই খেয়ে নেব। যদি তাড়াতাড়ি কাজ হয়ে যায় বাড়িতে এসে খেয়ে যাস। আচ্ছা,
লুচি ছিঁড়ে ছিঁড়ে মুখে পড়ছিল ঠিকই, কিন্তু মাথার ভিতর সোনার বাংলা উদ্বাস্তু পল্লীটা ঘুরছিল। প্রসাদের লিস্টে কলোনির নাম ঠিকানা আছে। গড়িয়ার মোড় থেকে রাজপুরের দিকে খানিকটা গেলে সেখানে পৌঁছানো যাবে। টালিগঞ্জ থেকে শ্যামবাজার পর্যন্ত যাবতীয় রাস্তা, অলিগলি, বাসের রুট, ট্রামের রুট সড়গড় হয়ে গেছে বিনয়ের। কিন্তু গড়িয়া টড়িয়া তার কাছে সম্পূর্ণ অচেনা। সেখানে কিভাবে কত নম্বর বাস ধরে যেতে হবে খেতে খেতে হিরণের কাছে বিশদভাবে জেনে নিল। খাওয়া শেষ হলে সে বলল, হিরণদা, এবার বেরিয়ে পড়ি। যুগলকে বলল, পরে তোমার সঙ্গে আবার দেখা হবে। ছোটদি, চলি রে। সাবধানে যাস। বিনয় বড় রাস্তায় এসে 6 নম্বর রুটের বাস ধরল। এটা গড়িয়া পর্যন্ত যাবে। সেখানে নেমে হরিণাভি রাজপুরের দিকের বাস ধরতে হবে। কুয়াশা কেটে গিয়েছিল অনেকক্ষণ আগেই। এখন সোনালি রোদে ভরে গেছে সারা শহর, কিন্তু রোদটা এতটাই নিস্তেজ যে শরীরকে তপ্ত করে তোলার পক্ষে যথেষ্ট নয়। বাসে প্যাসেঞ্জারও বেশ কম। রোগাটে চেহারার কন্ডাক্টর, গায়ে ময়লা খাটো পাজামা আর হাফ শার্টের উপর সস্তার সোয়েটার। কলকাতায় আসার পর বিনয় যে বাসে উঠেছে সেটা যদি মুড়ির টিনের মতো বোঝাইও থাকে, সব কন্ডাক্টরের মুখে একই সুরে একই লাভস, খালি গাড়ি খালি গাড়ি। একটা জোড়া সিটের জানালার পাশে বসে পড়ল বিনয়। টালিগঞ্জে তার দৌড় সুধাদের জাফরশাহ রোডের বাড়ি, খানমঞ্জিলের সামনের রাস্তা আর আদি গঙ্গার ধারের বাজার অবধি। এই দিকটায় সে কখনো আসেনি। ট্রাম রাস্তার দুধারি ফাঁকা ফাঁকা, প্রচুর বড় বড় ঝাড়ালো গাছ চোখে পড়ছে। এইসব বনস্পতির মাথায় উড়ছে ঝাঁকে ঝাঁকে পাখি। তাদের ডানার অজস্র রঙে রোদ পড়ে একটা ঝলমল মায়াবী নকশা তৈরি হচ্ছে। 2টো স্টপেজ পেরুবার পর একটা লোক বাসে উঠল। বয়স 40-এর কাছাকাছি, খয়াটে পাকানো চেহারা, কণ্ঠমণি ঠেলে বেরিয়ে এসেছে, খেলো ধুতি শার্টের ওপর চাদর। চেহারা দেখেই টের পাওয়া যায় তার ওপর দিয়ে অনেক ঝড় ঝাপটা গেছে। এধারে ওধারে 8-10টা খালি সিট। চারিদিকে তাকিয়ে কি ভেবে লোকটা বিনয়ের পাশেই বসে পড়ল। এক পলক তাকে দেখে নিয়ে জানালার বাইরে চোখ ফিরিয়ে নেয় বিনয়। কিন্তু কলকাতার এই অচেনা এলাকাটা খুঁটিয়ে খুঁটিয়ে যে দেখবে তার কি উপায় আছে? কেননা তার পাশের সহযাত্রীটি ভীষণ ছটফটে আর গায়ে পড়া। চুপচাপ বসে থাকা তার ধাতে নেই। ঘাড় কাত করে 2-একবার বিনয়কে দেখে নিল। তার কিছুক্ষণ পরে জিজ্ঞেস করল, কদ্দূর যাইবেন বাবুমশাই? অগত্যা মুখ ফেরাতেই হয়। কোথায় চলেছে বিনয় সেটা জানিয়ে দেয়। লোকটা বলল, এত মেলা দূর, আমি অতখানি যাবো না, বাসধানি দিলাম। লন, কথা কইতে কইতে যাই। ভাষা আর উচ্চারণ শুনে আগেই টের পেয়ে গেল লোকটা উপার বাংলার। বিনয় বলল, বাসধানিটা কোথায়? বাসধানি কোনখানে জানেন না? জাকাখানের নামও বুঝি শুনেন নাই? বাসধানীর নাম না শোনা এবং এই শহরের কোথায় তার অবস্থান সেটা না জানা কতটা অপরাধের বোঝা যাচ্ছে না। বিনয় শুধু মাথা নেড়ে না বলল। কি একটু চিন্তা করে লোকটা বলল, আপনি কি কলকাতার মানুষ না? না, আমি এখানে নতুন এসেছি। আপনার দেশ কোনখানে? ঢাকা ডিস্ট্রিক্টের রাজদিয়ায়। কন কি? রাইসদা? রাইসদা তো আমি চিনি, বিক্রমপুরে। আমাগো বাড়ি আসছিল বজর যুগনিতে। বজর যুগনির নাম শুনছেন? হ্যাঁ, শুনেছি। নাম করা গ্রাম তো, 2-একবার গেছিও সেখানে। আরে, আপনিও বিক্রমপুরা, আমিও বিক্রমপুরা। কি ভালা যে লাগতে আছে। তা কবে আইসেন কলকাতায়? প্রথম দিকে বিনয় একটু বিরক্তই হচ্ছিল, কিন্তু লোকটার কথাবার্তায় স্বভাবে অদ্ভুত সারল্য মাখানো। তাছাড়া একই দেশে বাড়ি, তাকে এখন অসহনীয় মনে হচ্ছে না। বিনয় বলল, এই তো মাস 2 হবে, একটু বেশিও হতে পারে। আপনি কতদিন আগে এসেছেন? এই বছর খানেক আগে। পাকিস্তানে তো আর থাকুন গেল না। ভিটামাটি খুয়াইয়া শিয়ালদার স্টেশনে আইসা মাস 3 সাইড পোলামাইয়া লইয়া পইরা রইলাম। হাজারে হাজারে রিফিউজ। জাগাখানে একেবারে ঠিক ঠিকা নরক। একদিন ঠিক কইরা ফেলাইলাম ওইখানে আর থাকা থাকি নাই। থাকলে পথের কুত্তা বিলাইয়েল্লা খান গোষ্ঠী সুদ্ধা শেষ হইয়া যামো। শুনে শুন কানে আইলো রানীকুটি বাঁশধানের দিকে রিফিউজরা জবরদখল কুলনি বহাইতে আছে। এমনেও মরুম, অমনেও মরুম। ভাবলাম বাসনের চেষ্টা কইরাই দেহি। শিয়ালদা সরকারি অফিসারগো কিছু না জানাইয়া একদিন রইতে চইলা আইলাম বাঁশধানিতে। হ্যাঁ টিকা ওইখানে ঘর তুইলা রইছি। শিয়ালদার তুলনায় এই কুলনি সজ্ঞ। হুবহু যুগলদের কাহিনী। বিনয় এবার লোকটা সম্বন্ধে রীতিমতো আগ্রহ বোধ করে।
তাকে অফিস থেকে নানা রিফিউজি ক্যাম্প এবং কলোনিতে ঘুরে ঘুরে তথ্য জোগাড়ের দায়িত্ব দেওয়া হয়েছে। লোকটা যে আলাপ করেছে এ একরকম ভালোই হলো। ওদের কলোনিতেও যাবে সে, হয়তো সেখানেও চমকপ্রদ অনেক খবরাখবর পাওয়া যাবে। জিজ্ঞেস করে করে সে জেনে নিল ওদের কলোনির নাম দেশবন্ধু চিত্তরঞ্জননগর। ভারতবর্ষের এক সর্বত্যাগী জননায়কের নামে নতুন এই উপনিবেশের নাম। বাসধানীতে নেমে বাঁ দিকে মিনিট 15 হাঁটলে তাদের কলোনিতে পৌঁছানো যাবে। আরও জানা গেল তার নাম ধনঞ্জয় বণিক। প্রসাদ লাহিড়ীর এই লিস্টায় দেশবন্ধু চিত্তরঞ্জননগরের নাম আছে কিনা বিনয় মনে করতে পারল না। তাই সে বলল, আপনাদের কলোনিতে একদিন যাব, নির্যাস আইবেন, দেখা যাইয়েন আমরা কেমন কইরা বাইসা আসি। একটু চুপচাপ থেকে আবার ধনঞ্জয় বণিক বলে ওঠে, তখন কইলেন কলকাতার এই মাথায় আগে কোনোদিন আহেন নাই? হ্যাঁ, তাইলে আপনার মেলা কিছু চিনন জানান দরকার। এখানে কি হয় জানেন? ডান পাশে রাস্তার ওধারে আঙুল বাড়িয়ে একটা উঁচু পাঁচিল দেখিয়ে ধনঞ্জয় বলল। জবরদখল কলোনি থেকে একেবারে আলাদা প্রসঙ্গে চলে গেছে লোকটা। বিনয় লক্ষ্য করল পাঁচিলটাও ফুটপাথের গা ঘেঁষে এক টানা চলেছে তো চলেছেই। বিনয় বলল, না, জানি না। ছুটির দিনে উইহানের সাহেব মেমগো মেলা বইয়া যায়। লম্বা লম্বা লোহার কাঠি আর সাদা বল দিয়া হেরা সমস্ত দিন খেলে। এই খেলাটারে কয় গল্ফ। ধনঞ্জয়ের গল্ফ হলো গল্ফ। কলকাতায় এক বিশাল গল্ফ ক্লাব আছে, সেটা আগেই শুনেছে সে। খেলাটার কী ধরন সেটা সম্বন্ধে তার বিন্দুমাত্র ধারণা নেই। তবে গল্ফ ক্লাবটা যে টালিগঞ্জেই ধনঞ্জয়ের দৌলতেই তা জানা গেল। গল্ফ ক্লাবের লম্বা পাঁচিল পেছনে ফেলে কিছুক্ষণের মধ্যেই 6 নম্বর বাস একটা মোড়ের মাথায় চলে আসে। ফাটা রেকর্ডের মতন একটানা এক সুরে কন্ডাক্টরের চিল্লানি চলছেই। মোড়ের মুখে মস্ত মস্ত শেডের তলায় কাতার দিয়ে ঝকঝকে অগুন্তি ট্রাম দাঁড়িয়ে আছে। ধনঞ্জয় বলল, এইটা হইল গিয়া টালিগঞ্জের টেরাম ডিপু। কলকাতার টেরাম এই তরি আহে। ধনঞ্জয় উপযাচক হয়ে গাইডের ভূমিকাটি নিয়েছে, অনেকটা যুগলেরই মতো। ধনঞ্জয়ের ধারণা সে কলকাতায় এসেছে বিনয়ের অনেক আগে, তাই এই শহর সম্পর্কে সে অনেক বেশি অভিজ্ঞ। এখানকার পথঘাট অন্ধিসন্ধি সমস্ত কিছুই তার নখদর্পণে। কাজেই সদ্য চেনা তারই মতন বিক্রমপুইরা যুবকটিকে টালিগঞ্জ এলাকার যাবতীয় গুরুত্বপূর্ণ জায়গা চিনিয়ে দেওয়ার দায় যেন তারই। বিনয় মনে মনে একটু হাসে, উত্তর দেয় না। ধনঞ্জয় সোজা রাস্তাটার দিকে একবার আঙুল বাড়ায় এবং একটি চাঞ্চল্যকর তথ্য পেশ করে। উইহানে যে প্রধান দেখতেছেন না, উইটা সিধা কুটঘাটে গিয়া ঠেকছে। তার দুই ধারে আলিশান আলিশান সিনেমা বানানোর কারখানা। কথাটা ঠিক বোধগম্য হল না বিনয়ের। সিনেমা বানানোর কারখানা মানে? কাননবালা, অহিন্দ চৌধুরী, রবীন মজুমদার, বড়ুয়া, ভারতী, চন্দাবতী, জহর গাঙ্গুলি এনাগো নাম নি হনছেন? এদের নাম কে না জানে। ঢাকায় গিয়ে ওদের ছবিও তো দেখেছি। শেষ উত্তর, মানে না মানা, শহর থেকে দূরে, দেবদাস, উদয়ের পথে, এমনি অনেকই দেখেছি। তাইলে তো আপনি বেবাক জানেন। হ্যাঁ, জেনাগো নাম কইলেন তেনারাই এইখানে সিনেমা বানায়। বাস বাঁয়ে ঘুরে একটা সরু রাস্তায় খানিকটা পিচের খানিকটা খোয়ার এবড়ো খেবড়ো এসে পড়ে। মোড় থেকে 150-200 ফিট যায়নি, হঠাৎ বাঁ পাশে হাত বাড়িয়ে খুব উত্তেজিত হয়ে পড়ে ধনঞ্জয়। এই দেখেন, একখান সিনেমার কারখানা। বিনয় মাথা ঝুঁকিয়ে লক্ষ্য করল একটা মস্ত গেটের মাথায় আধখানা বৃত্তের আকারে সাইনবোর্ড, তাতে লেখা ইন্দ্রপুরী স্টুডিও। গেট থেকে নুড়ি বিছানো রাস্তা ভিতর দিকে যেখানে গিয়ে ঠেকেছে সেই জায়গাটায় ফ্যাক্টরি শেডের মতন অ্যাসবেস্টাসের ঢালু ছাদওয়ালা উঁচু উঁচু অনেকগুলো বাড়ি। লহমায় স্টুডিও পিছনে ফেলে ভাঙাচোরা রাস্তায় টাল খেতে খেতে অনেকটা এগিয়ে এলো বাসটা। এবার দুধারে প্রচুর গাছপালা, ডোবা, পানাপুকুর, মাঝে মধ্যে ছিঁড়িছাঁদহীন আদিকালের কিছু বাড়িঘর, ফাঁকা পোড়ো জমি বেশি। একসময় ধনঞ্জয় বলল, বাউদিকে নজর করেন বাবু মশাই, এই হান্তিকা জবরদখল কলোনি শুরু হয়েছে। বিনয় দেখল কেঁচা বাঁশের বেড়া, টিন কি টালির চালের ছাউনি মাথায় নিয়ে কত যে ঘর এলোমেলোভাবে বিশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে। ছিন্নমূল মানুষের ছন্নছাড়া উপনিবেশ। বিনয়ের মনে হল সে যেন পূর্ব বাংলার কোনো হতদরিদ্র মানুষজনের গ্রামে চলে এসেছে। ধনঞ্জয় একের পর এক
কলোনিগুলোর নাম বলে যাচ্ছিল, অনেকটা রেডিওতে ধারা বিবরণী দেবার সুরে। বিনয় ভাবল, সুধাদের বাড়ির এত কাছে এত সার দিয়ে কলোনি রয়েছে, আর সে কিনা চলেছে অনেক দূরের কোন এক সোনার বাংলা উদ্বাস্তু পল্লীতে। টালিগঞ্জের এই এলাকাটা থেকে শুরু করলেই তো ভালো হতো। সে কি এখানে কোথাও নেমে যাবে? পরক্ষণেই মনে হলো, না থাক, সোনার বাংলা উদ্বাস্তু পল্লীতে যাওয়া যখন সে আগেই স্থির করে ফেলেছে, তখন সেখানেই যাবে। একটা তেমাথায় এসে গোলাপি রঙের বিশাল তেতলা বাড়ির সামনে বাস থামল। ধনঞ্জয় বলল, এই জায়গাখানের নাম রানীকুঠি। যুদ্ধের সময় এই দালান খান মিলিটারিরা দখল কইরা নিছিল। জুয়ান পোলারা এইখানে আইয়া যুদ্ধে যাওয়ানের লইজ্ঞা নাম লিখাইতো। রানীকুঠি ছাড়িয়ে আরও খানিকটা যাবার পর একটা বাজার মতন জায়গায় এসে বাস দাঁড়ালো। ধনঞ্জয় বলল, এই আইলো বাসধানী, আমারে এখন নামতে হইব বাবুমশাই। আগেই তার এবং নিজের টিকিট কেটে নিয়েছিল বিনয়। বলল, ঠিক আছে, আপনার সঙ্গে পরিচয় হয়ে ভালোই হলো। এই দিককার অনেক কিছুই জানতে পারলাম। প্রণাম বাবুমশাই। নমস্কার। সময় কইরা একদিন আমাকে কুলনিতে আইবেন কিলাম। বললাম তো যাব। ধনঞ্জয় নেমে গেল। বাস ফের চলতে শুরু করল। যতই এগুচ্ছে মানুষের বসতি ক্রমশ কমে আসছে। বাড়ছে ঝোপঝাড়, গাছগাছালি, পুরো জমি, ফাঁকে ফাঁকে উদ্বাস্তু কলোনি। অন্যদিকে রাস্তার ডানধার ঘেঁষে পাশাপাশি চলছে একটা চওড়া খাল। এই শীতেও সেটা হেজে মেজে যায়নি, যথেষ্ট জল রয়েছে। এখন জোয়ারও নেই, ভাটাও নেই, স্থির জলে এখানে ওখানে থোক থোক কচুরিপানা। একসময় বাস গড়িয়ার মোড়ে পৌঁছে যায়। এখানে চারপাশে প্রচুর দোকানপাট, রকমারি দোকান, কোনোটা মিষ্টির, কোনোটা ওষুধের, মুদিখানা, লন্ড্রি। তারই ফাঁকে ফাঁকে শীতের নানা রকম আনাজ, তরতাজা ফুলকপি, বাঁধাকপি, গাজর, পালং, মেথি শাক, কালো কুচকুচে সুপুষ্ট বেগুন, টমেটো, ঘন সবুজ ধনেপাতা ইত্যাদি নিয়ে বসেছে কাছাকাছি এলাকার চাষিরা। তারা অনেকেই রাস্তার কিনারে বড় বড় চ্যাপ্টা কানা উঁচু টিনের পড়াতের ওপর নানা ধরনের টাটকা মাছ সাজিয়ে বসেছে। সরপুঁটি, দিশি পাবদা, পাতি ট্যাংরা, খলসে, বাঁশপাতা, বাটা, কালবোস, এমনি কত কি। মনে হয় সবই আশেপাশের খালবিল থেকেই ধরে আনা। পুরোদমে কেনাবেচা চলছে। মানুষজনের ভিড়ে জায়গাটা দস্তুর মতন সরগরম। দু একজনকে জিজ্ঞেস করে যে রাস্তাটা বাজারের দিক দিয়ে পাক খেয়ে দক্ষিণে চলে গেছে, সেখানে এসে রাজপুরের দিকের একটা বাস ধরল বিনয়। কলকাতায় যে ধরনের বাস চলে অবিকল তেমনি, লম্বা টিনের বাক্সের মতন বডি। রাস্তার হাল বেজায় খারাপ। খানাখন্দে বোঝাই বাস ঝাঁকুনি খেতে খেতে চলেছে। গড়িয়ার বাসের মতো রাজপুরের এই বাসেও প্যাসেঞ্জার বেশ কম, অনেক সিট খালি পড়ে আছে। গড়িয়া বাজারের জমজমাট এলাকাটা পেছনে ফেলে আসার পর একটা লোহার সরু মতো পুল পাওয়া গেল। কিছুক্ষণ আগে গড়িয়ার বাসে বসে যে খালটা চোখে পড়েছিল, সেটা পুলের তলা দিয়ে চলে গেছে। পুলের পর থেকে রাস্তা ক্রমশ সরু হচ্ছে। এধারে বাড়িঘর আরও কম, গাছপালা বেশি, ঝোপঝাড় বেশি, শয়ে শয়ে নারকেল গাছ। সব মিলিয়ে পূর্ব বাংলার কথাই মনে পড়ে যাচ্ছিল বিনয়ের। প্রসাদ লাহিড়ীর লিস্টে লেখা ছিল, সোনার বাংলা উদ্বাস্তু পল্লীতে যেতে হলে কোন স্টপেজে নামতে হবে। টিকিট কাটার সময় বিনয় কন্ডাক্টরকে জানিয়ে রেখেছিল ভুবনমোহিনী গার্লস হাই স্কুলের স্টপেজে যেন তাকে নামিয়ে দেয়। মিনিট 15-20 পরই এক জায়গায় বাস থামিয়ে কন্ডাক্টর হাঁকল, বাবু, আপনার এই স্টপেজ এসে গেছে। জানালার বাইরে অন্যমনস্কের মতন তাকিয়েছিল বিনয়। মুখ ফিরিয়ে ধর্মর করে সে নেমে পড়ে। সঙ্গে সঙ্গে একটানা কলকলানি ভেসে আসে, অল্প বয়সী মেয়েদের মিলিত কণ্ঠস্বর। বিনয় লক্ষ্য করল একটু দূরে রাস্তার বাঁ দিক ঘেঁষে ইংরেজি এল হরফের আকারে মস্ত একখানা দোতলা বাড়ি। সামনের দিকে গেট, গেটের মাথায় কাঠের বোর্ডে বড় বড় স্কুলের নাম লেখা। প্রসাদ লাহিড়ীর লেখা অনুযায়ী ভুবনমোহিনী গার্লস হাই স্কুলের উল্টো দিকে একটা গেঁয়ো মাটির পথ দিয়ে বিনয় হাঁটতে শুরু করল। বেশি দূর এগোতে হলো না, বড়জোর মিনিট খানেক। তারপরেই মোটা বাঁশের একটা খুঁটি পোতা, সেটার সঙ্গে পেরেক দিয়ে আটকানো একটা টুকরো লম্বা টিনের পাত। পাতটায় আঁকাবাঁকা অক্ষরে লেখা সোনার বাংলা উদ্বাস্তু পল্লী। দূর থেকে পাঁচমিশালি শব্দ ভেসে আসছিল, ঠক ঠক, ঘসর ঘসর, দুমদাম। আরও খানিকটা এগোতেই কলোনিটা চোখে পড়ল। সেখানে এখন নতুন নতুন ঘর তোলার কাজ চলছে। কেউ টিন বা খড় দিয়ে ছাউনি দিচ্ছে, কেউ পেরেক ঠুকে বেড়া লাগাচ্ছে, কেউ বা খুঁটি পুঁতছে।
হঠাৎ পথের একধারে একটা দৃশ্য দেখে বিনয় অবাক। সেখানে পাহাড় প্রমাণ পোড়া কাঠ, বাঁশ, টিন, হোগলা, টালি আর ছন। এই ধ্বংসস্তূপের হেতুটা কি ঠিক বোঝা যাচ্ছে না। উত্তরে হাওয়ায় পোড়া ছন আর হোগলার ছাই উড়ছিল। বিনয় আর দাঁড়ায় না। কয়েক পা যেতেই কলোনির দিক থেকে 10-12 জন দৌড়ে আসে। তাদের মধ্যে 2-4টে যুবক ছাড়া বাকি সবাই বয়স্ক মানুষ। উদ্বাস্তু বলতে ত্রস্ত শুষ্ক যে চেহারাগুলো চোখের সামনে ফুটে ওঠে, এরাও অবিকল তাই। বলা নেই কওয়া নেই অচেনা একটি মানুষ কী উদ্দেশ্যে আচমকা তাদের কলোনিতে চলে এসেছে বুঝতে না পেরে তাদের চোখে মুখে কত যে কি ফুটে ওঠে, সংশয়, শঙ্কা, উৎকণ্ঠা এবং সেই সঙ্গে কৌতূহল। একটা আধবুড়ো লোক, পরনে ময়লা খাটো ধুতি আর নিমার ওপর জ্যালজ্যালে চাদর, হাতের এবং গলার শিরাগুলো প্রকট, ঘোলা ঘোলা চোখ, ভাঙা গালে খাপচা খাপচা কাঁচা পাকা দাড়ি, গলায় তুলসীর মালা। ভয় ভয় জিজ্ঞেস করল, আপনারে তো চিনতে পারলেম না বাবু। বিনয় উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু উত্তর আর দেওয়া হলো না। তার আগেই জটলার ভিতর থেকে কেউ বলে ওঠে, উনারে আমি চিনি, বড় ভালা মানুষ, আমরা এক লগে পাকিস্তান থেকে ইন্ডিয়ায় আইসি। এধারে ওধারে তাকিয়ে লোকটাকে দেখতে পেল বিনয়। শীর্ণ দড়ি পাকানো শরীর, দেখা মাত্রই চেনা গেল হরিদাস সাহা। তার পাশা স্টিমার ঘাটে তাকে প্রথম দেখেছিল সে। কোনো এক নয়া চিকন্দি গ্রামে ছিল হরিদাসের 7 পুরুষের ভিটেমাটি। হানাদার বাহিনী একদিন রাতে তার যুবতী মেয়েকে জোর করে তুলে নিয়ে যায়। তখনই তারা সিদ্ধান্ত নেয় পাকিস্তান ছেড়ে চলে যাবে। বিনয়ের মনে পড়ে মেয়ে হারানোর শোকে সমস্ত রাত হরিদাস সাহার স্ত্রী নদীর পাড়ে মুখে আঁচল চাপা দিয়ে কেঁদেছিল। সেই সঙ্গে বিরামহীন সকরুণ বুকফাটা বিলাপ। গোয়ালন্দে স্টিমারে ওঠার পরও সেই কান্নার তার থামেনি। গোয়ালন্দ থেকে রিফিউজিদের জন্য স্পেশাল ট্রেনের গাদাগাদি ভিড়েও তার সেই অবিরল কান্না শোনা গেছে। তার পাশার স্টিমার ঘাটে বা রিফিউজি স্পেশালে কাছাকাছি থাকলেও হরিদাস সাহার সঙ্গে একটি কথাও হয়নি বিনয়ের। লোকটার সঙ্গে কেউ আলাপও করিয়ে দেয়নি। ওদের সম্বন্ধে সে যেটুকু যা শুনেছে সবই ঢেঁড়াদার হরিন্দর মুখে। আলাপ পরিচয় না হলেও শোকাতুর মানুষটা তার গতিবিধি লক্ষ্য করেছে এবং তাকে মনেও রেখেছে। হরিদাস সাহার সঙ্গে আর কোনোদিন দেখা হবে বিনয় তা ভাবতে পারেনি। দেশভাগের পর চেনা জানা কত মানুষ কোথায় কোন দিকে যে ছিটকে পড়েছে, কিভাবে বউ ছেলে মেয়ে নিয়ে মাথা গোঁজার মতন একটু জায়গা করে নেবে, কিভাবে 2 পয়সা রোজগার করে নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা করবে, এমনটা হাজার চিন্তা সবার মাথায় পাষাণ ভাড়ের মতন চেপে গেছে। অন্যের কথা ভাববে তেমন বাড়তি সময় কারোর হাতে নেই। হরিদাস সাহাও একদিন বিনয়ের স্মৃতি থেকে নিশ্চয়ই বিলীন হয়ে যেত, কিন্তু হলো না। সোনার বাংলা উদ্বাস্তু পল্লীতে হরিদাসকে দেখে বিনয়ের ভালোই লাগলো। পরক্ষণে তীব্র ক্লেশে শতখান হয়ে যাওয়া তার স্ত্রীর কথাও মনে পড়ল। সে কি এখনও তেমনই কাঁদে? ভাবতেই বুকে অদ্ভুত চাপা কষ্ট অনুভব করতে থাকে বিনয়। এদিকে আগন্তুকটি কলোনির বাসিন্দা হরিদাসের পরিচিত এবং সে তাকে ভালো মানুষ বলে ঢালাও প্রশস্তি করেছে। ফলে যারা ভিড় করে দাঁড়িয়েছিল তাদের সংশয় কেটে যায়। বিনয় সম্পর্কে আর ভয় নেই। তারা নিশ্চিত এই যুবকটি তাদের কোনো রকম সংকট বা বিপদে ফেলবে না। মুখ চোখ দেখে এখন টের পাওয়া যায় লোকগুলো বেশ স্বস্তি বোধ করছে। বিনয় ভিড়ের দিকে তাকিয়ে বলল, হঠাৎ আমাকে দেখে আপনারা নিশ্চয়ই অবাক হয়ে গেছেন। বিশেষ দরকারেই আমাকে এই কলোনিতে আসতে হয়েছে, শুনলে বুঝতে পারবেন। যার গলায় তুলসীর মালা সেই আধবয়সী লোকটা সসম্ভ্রমে বলল, সব শুনব। মুখ দেখি মনি হতিছে অনেক দূর থেকে আসতিছেন, খুব ধকল গেছে। আগে কলোনিতে যায় জিরো এলান, তারপর কথা হইবে। বিনয়কে সঙ্গে নিয়ে সবাই সামনের দিকে এগিয়ে চলল। আজকের পর্ব এখানে শেষ করলাম। পর্ব ভালো লাগলে অবশ্যই জানাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প পাঠ ভালো লাগলে নতুন পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।